করছে, তার ভালো দিক নিয়ে আলোচনা করছে। নিশ্চয়ই একটা মানুষ ভালো ছিল বিদায় তার জানা যায়। দেখলাম আমি অনলাইনে, খায়রুল বলেছে আমাদের সেদিন মিটিং ছিল গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান ভাইয়ের সাথে, তখন শুনি যে তিনি মারা গিয়েছেন। শেষ পর্যন্ত উপদেষ্টাকে আমি পাই নাই, তার সাথে কথা বলতে যাই না, ওই নিচে একজন অফিসার রুমে কথা বলছিলাম, উপদেষ্টা ততক্ষণে চলে গেছে। সেটা দুঃখ নয়, উপদেষ্টাকে তো পরের দিনও পেয়েছি, কিন্তু এইটা আমাদেরও তাদের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ, ভালোবাসা ছিল। ওই সময় আসতে পারলে ভালো লাগতো, আসতে পারি নাই, তাই এখন সেই সম্মানটা আমরা জানাচ্ছি। আমরা সকলকেই বলবো তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করবেন। এবং আজকে আপনাদের এখানে আসলে খুব খারাপ লাগছে, এখানে এসে কিছু কথা বলতে চাই নাই, যেই ধরনের কথা সেই ধরনের কথা আসলে বলতে হচ্ছে। চেয়েছিলাম এলাকায় একটা ভালো রাজনীতি করব, ভালোভাবে মানুষকে নিয়ে চলবো, একটা ভালো পরিবেশ তৈরি করব, কিন্তু এলাকার রাজনীতির এত নোংরা। আপনারা জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। 28 বছর পরে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, যাকে ডাকসু বা দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়, সেই পার্লামেন্ট বা মিনি পার্লামেন্ট, তার ভিপি, সর্বোচ্চ পদ হচ্ছে ভিপি নির্বাচিত হয়েছিলাম। এবং তৎপরবর্তী সময় থেকে ডাকসুর অনেক ভিপি ছিল, তারা সরকারে যারা ছিল, সেটা জাতীয় পার্টির এরশাদ বলেন, অন্য দল বলেন, তাদের সাথে আপোষ করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদের জমানায় একমাত্র এই 28 বছর পর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদে ভিপি হয়ে আমাদেরও সুযোগ ছিল, অনেক অফার ছিল। এমনকি শেখ হাসিনার ক্যাবিনেটে অংশগ্রহণের জন্য শেখ হাসিনা নিজে ফোন দিয়েছিল কর্নেল ফারুক খান জেলে। ফারুক খানকে বলেছিল ওবায়দুল কাদেরের সাথে পটুয়াখালীর একটা লোক থাকতো, অনেকে চেনেন, জোবাইদুল হক রাসেল নামে, তাকে পাঠাইছিল। অনেককে দিয়ে তদবির করছে যে ভিপি নূরকে একটু আমাদের সাথে রাখা যায় কিনা, কিন্তু আমরা কোনো সুবিধায় গা বাসাই দেই নাই, কোনো প্রলোভনে বিক্রি করি নাই, জীবন বাজি রেখে লড়াই করেছি। পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক শাহ আলম ভাই যেটা বলেছিল, আমার ওয়াইফ প্রাইমারির চাকরি করে, তিনি গর্ভবতী ছিলেন, ছুটি চেয়েছেন। স্বাভাবিকভাবে মহিলারা গর্ভাবস্থায় যদি রাস্তাঘাটে চলাফেরা করে, পেটের সন্তান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পটুয়াখালী যাওয়া, গলাচিপা যাওয়া, তাকে ছুটি দেয় নাই। সে গর্ভবতী কিনে এটা ডাক্তারি রিপোর্ট লাগবে, মেডিকেল বোর্ড গঠন করছে, অর্থাৎ আমার ওয়াইফ এই কারণে হয়রানি করার জন্য। এমনকি এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আপনারা দেখেন, প্রথম থেকে একমাত্র আমি বারবার আমাদের কতিপয় সহকর্মী আমরা বলেছি, এই ছাত্র আন্দোলনকে গণ আন্দোলনে রূপ দিতে হবে, হাসিনা পতনের এক দফায় রূপান্তরিত করতে হবে। আমি যেদিন গ্রেপ্তার হই, সেদিনও বিএনপির মহাসচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জহিরুদ্দিন স্বপন ভাই, ইসলামী আন্দোলন চরমোনাই পিসসাপের দলের নেতা, হেফাজতের নেতা, জামাতের নেতা, অনেক রাজনৈতিক দলের সাথে ডাইরেক্ট ফোনে কথা বলেছি, কারণ তখন ইন্টারনেট বন্ধ, হোয়াটসঅ্যাপের সুযোগ নাই। বিদেশে থাকা আমাদের ইউটিউবে যারা কাজ করে, কনক সরোয়ার, নাগরিক টিভি চালায় টিটু ভাই, তাদেরকে বলেছিলাম আপনারা আমার এই কথাটা রেকর্ড করে অন্তত বিদেশিদের মাঝে প্রচার করেন, দেশে তো ইন্টারনেট বন্ধ, যে দেশে নির্বিচারে প্লেন দিয়ে বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি করে মানুষ হত্যা করছে হাসিনা। হাসিনার পতনের ঘন্টা বেজে গেছে, এখন সবাইকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, এর বাইরে আমাদের বিকল্প নাই। সেদিন রাতে আমি গ্রেপ্তার হয়েছিলাম 19 জুলাই থেকে 20 জুলাই পড়ে গেছে, শুক্র থেকে শনিবার রাতে। আমার সাথে জেলখানায় রিমান্ডে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ সাহেব, নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র সদস্য আন্দালিব রহমান পার্থ ভাই, বিএনপির টুকু ভাই, এনি ভাই, মহানগরের অনেক নেতা একসাথে থেকেছি। তারা দেখেছে রিমান্ডে এই ডিবি হারুনের বাহিনী কি পাশবিক নির্যাতনটা আমার সাথে করেছিল। আমরা এই প্রিজন ভ্যানের ফাঁক দিয়েও সাংবাদিকদেরকে বলেছিলাম যে আমাদেরকে ফুটবলের মতো মারা হয়েছে। শুধুমাত্র আমাকে না, প্রত্যেকটা দলের নেতা কর্মীকে, জামাতের সেক্রেটারি জেনারেলের মতো সিনিয়র মুরব্বী লোক, তাকে সহ বিএনপির সিনিয়র নেতা প্রত্যেককে ঝুলাইয়া পিটাইছে, আন্দিগুন্দি মারছে, আঞ্চলিক ভাষায় যেটা বলে। তো এই রকমের পরিস্থিতির মধ্যেও আদালতে 1 আগস্ট বলেছিলাম মানুষকে উৎসাহিত করার জন্য যে 90% পতন হয়ে গেছে, 10% বাকি আছে, সবাই মিলে রাস্তায় থাকেন, ধাক্কা দেন। তো অবশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ফ্যাসিবাদের পতন হয়েছে। আওয়ামী লীগের মতো এত বড় একটা শক্তিশালী দল
এইভাবে শেখ হাসিনা জুতা পরার সময় নাই, খাওয়ানোর সময় নাই, তাড়াতাড়ি প্লেন উঠা পালাইছে, তার মন্ত্রীরা পালাইছে, ওবায়দুল কাদেরের মতো প্রভাবশালী লোক বাথরুমে পালাইছে। এই ছিল তাদের নির্মম পরিণতি। তো এইখান থেকে আমাদের যারা রাজনীতিবিদ তাদেরকে শিক্ষা নিতে হবে। আমরাও যদি কেউ আওয়ামী লীগের মতো ক্ষমতার অপব্যবহার করতে চাই, নিজেদের নেতাগিরি হারামগিরি দেখাইতে চাই, আমাদের পরিণতিও কিন্তু এইরকম হবে। কারণ হচ্ছে অন্যান্য সময়ের চেয়ে এখন জনগণ প্রতিবাদী, বিপ্লবী। বিশেষ করে এই যে আমার সামনে আমার ছাত্র যুবক এই ভাইয়েরা, এই আমাদের গলাচিপা 10 মিনা সহ সারা বাংলাদেশে এই আন্দোলন সংগ্রামে যারা মারা গেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের যদি আপনারা তথ্য নেন দেখবেন অধিকাংশই এই রকমের ছাত্র যুবক এবং তরুণরা। রাজনৈতিক বয়োবৃদ্ধরা অনেকে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে না, আন্দোলনে নামে নাই, স্বাভাবিকভাবেই বয়স নানান ধরনের পরিস্থিতির কারণে তারা ওইভাবে লড়াই সংগ্রাম করতে পারে। কিন্তু আমাদের এই ছাত্র বন্ধুরা ইট পাটকেল ঢালাডেই ওই হেলিকপ্টার থেকে গুলি করতেছে আর সে ইটের খোয়া মারতেছে। এইভাবে একটা লড়াই করে সকলে মিলে একটা প্রতিরোধ গড়ে তুলেছিল বিধায় এই আওয়ামী লীগের দুঃশাসনের অবসান হয়েছিল। সেখানে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না, কোনো রাজনৈতিক দলের ডাকে এই জুলাই গণ অভ্যুত্থান হয় নাই। সব রাজনৈতিক দল মিলে, সব মানুষ মিলে রাজপথে যারা সেই চিত্র দেখেন নাই, এখন ভিডিওতে দেখবেন কিভাবে যাত্রাবাড়িতে মানব ঢাল তৈরি করে পুলিশের গাড়ি ঠেকাইছিল, হেলিকপ্টার ট্রেল মারতেছে উত্তরাতে, যাত্রাবাড়িতে, মিরপুরে, বাড্ডাতে। এই মানুষ, আমি কেবল জেলখানায় বসে মোনাজাতে একটা কথাই বলেছিলাম, কারণ আমাদের চেয়ে তো সব জানতা একজন আছে, আল্লাহ পাক। সে জানে মানুষের কোন পথে মঙ্গল, কোন পথে মুক্তি, ওইটা আল্লাহ পাক সিদ্ধান্ত নেবে। এই জন্য বলছে যে আল্লাহ যদি চায় কোনো মানুষকে আগাই নেওয়ার জন্য দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে পিছাইতে পারবে না, তাই না? আর আল্লাহ যদি না চায় কোনো মানুষকে এগিয়ে দিতে, দুনিয়ার সব মানুষ ঠেলেও তাকে আগাই দিতে পারবে না। তো মোনাজাত করেছে আল্লাহ যেই পথে এই দেশের মানুষের মুক্তি হয়, আমরা পাপ করেছি তার অনেক প্রায়শ্চিত্ত করেছি, এইবার মানুষের মুক্তির ব্যবস্থা করেন। কত নিরীহ আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করেছে, সাধারণ মানুষকে জেলে নিয়েছে, কত মানুষকে হত্যা করেছে, কত মা বোনদেরকে সন্তানহারা করেছে, স্বামীহারা করেছে। এই ফ্যাসিবাদের অবসান আপনি ঘটান। তো আল্লাহ শুনেছে মোনাজাতের কথা। তো এই জুলাই পরবর্তীতে এখন আমরা বলছি, যেহেতু আমরা তো আর এলাকার শুধু রাজনীতি করি না, সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের কার্যক্রম আছে। এই আন্দোলন সংগ্রাম আপনারা যাইবেন রংপুর, দিনাজপুর, চিটাগং, কুমিল্লা, সব জায়গায় আপনারা বলবেন যে আমি বিপিনুরের এলাকার লোক, গণ অধিকার পরিষদ চিনবে সবাই। দলের নাম একটু কম জানলেও বিপিনুরের নাম সবাই চেনে, কারণ এই আন্দোলন সংগ্রামের ত্যাগ। তো সেই জায়গা থেকে আমরা এই জুলাই পরবর্তী থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যখন আলাপ আলোচনা হয়, সবাই মিলে আলোচনা করি কিভাবে আগামীতে একটা নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো, যেখানে কোনো রাজনৈতিক হানাহানি, মারামারি, কাটাকাটি থাকবে না, মানুষের মধ্যে মিল মহব্বত থাকবে, রাজনৈতিক ভিন্ন মত, ভিন্ন পথ থাকার সত্ত্বেও সবাই একসাথে বসবে, কথা বলবে, এই সামাজিক অনুষ্ঠানে মিলিত হবে। আওয়ামী লীগ যেই আমাদের রাজনীতির নামে অপরাজনীতি ঢুকিয়ে দিয়েছিল, এইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু দুঃখজনক, সারা বাংলাদেশে এই বক্তব্য দেয়, টেলিভিশন, পত্রপত্রিকায় এই বক্তব্য ছাপে, হেডলাইন দিয়ে বিপিনুর এইটা বলেছেন, ওইটা বলেছেন। আজকে নিজের এলাকায় আজকে যেই ঘটনা ঘটেছে, এর জন্য আমি লজ্জিত হয়েছি। আমি জানি না এই এলাকার মানুষ লজ্জিত হয়েছে কিনা, বিএনপির শীর্ষ নেতৃত্ব লজ্জিত হয়েছে কিনা। কারণ আওয়ামী লীগের আমলে আমার ইউনিয়ন চরবিশ্বাসে আওয়ামী লীগের লোকেরাও আমাদের সাথে ঝামেলা করার দুঃসাহস দেখায় নাই, কারণ ওইখানে জানে যে বিপিনুরের প্রশ্নে দলমত নির্বিশেষে সব মানুষ ঐক্যবদ্ধ। এমনকি এই যে জুলাইয়ে যেখানে আওয়ামী লীগ অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে শেষ পর্যন্ত তাণ্ডব চালিয়েছে, সেই আন্দোলনে উপজেলার নেতারা, আওয়ামী লীগের নেতারা নাকি বলেছিল বিপিনুরের বাড়ি জ্বালিয়ে দাও। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতারা বলছিল তোমার কথা হ্যাডাম আছে, তোমরা এসে জ্বালাও, আমরা এলাকায় থাকি, এলাকার মানুষ নিয়ে রাজনীতি করে আমরা পারবো না। এলাকার আওয়ামী লীগের লোকেরা এইটা বলেছিল। আর আমার ইউনিয়নের আজকে বিএনপির সভাপতি হাসান মামুনের নির্দেশে আমাদের লোকদের মিছিলে হামলা করে, আমাদের লোকদেরকে আহত করে। হাসান মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি। সে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছিল, আমি ডাকসুর
সমস্ত ছাত্রদের নেতা ছিলাম। তার রাজনৈতিক লেভেল এবং অবস্থান এক না। সে একটা দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ওইরকম আমার দলের অনেক সদস্য আছে, আমি একটা দলের সভাপতি। তারপরেও সে আমার বয়সে সিনিয়র, সম্মান করি, এলাকার মানুষ একসাথে চলতে চায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের মনটা ছাত্র রাজনীতি যারা করে উদার থাকা উচিত। এখন বিএনপি এইখানে একটা চিঠি দিয়েছিল যে পটুয়াখালী 3 আসনে বিএনপির নেতাকর্মীদেরকে সহযোগিতা, গণ অধিকার বা ভিপি নূরকে সহযোগিতা করার জন্য। এইটি কিন্তু অফিসিয়ালি বিএনপির সাথে আমাদের জোটফোট নিয়ে আলোচনা হয় নাই, যদিও বিভিন্ন বিষয়ে আমাদের বক্তব্য বিএনপির বক্তব্য অনেকখানি মিলে যায়। নির্বাচন নিয়ে একমাত্র বিএনপির পরে গণ অধিকার পরিষদ শক্ত লাইনে কথা বলেছে ডিসেম্বর থেকে জানুয়ারিতে নির্বাচন হতে হবে। বিএনপির এই জন্য অনেকেবার আমাদের গালি দেয় অন্য দলের লোকেরা, হে বিএনপির দালাল। আর আজকে সেই বিএনপির লোকেরা আমার এলাকায়, আমার উপজেলার বিভিন্ন ইউনিয়নে হামলা চালিয়েছে। তো আমি এইটা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তো খবর পেয়েছে, পাবে, দেশবাসী দেখেছে। দেশবাসী দেখে কি তাদের মন্তব্য যে বিএনপি এখনই যদি ক্ষমতায় নাই এই করে, ভিপি নূরের মতো লোকের লাগিয়ে যদি এই করে, আমাগুলো আগে কি করবে? তাহলে এতে ক্ষতিটা কার হইল? বিএনপির সারা দেশের ক্ষতি হয়েছে। সারা দেশের মানুষ দেখেছে ভিপি নূরদেরকে অবদান। বিএনপির কাছ থেকে তো আমরা 2-1টা সিট ভিক্ষা চাইনি, আমরা বলি নাই যে আমরা এই সিটটা আমাদেরকে দেন, চিঠির কথা আমরা বলি নাই। বিএনপি মনে করেছে যে আমাদের জাতীয় পর্যায়ে অবদান, আমাদের এলাকায় যদি এই নেতাকর্মীরা এরকমের ঝামেলা এতদিন করতো, পত্রপত্রিকায় নিউজ হলে বিএনপির ইমেজ ড্যামেজ হতো, তো বিএনপি চিঠি দিয়েছে। তারপরেও যদি হাসান মামুন নির্বাচন করে, তার যদি সক্ষমতা থাকে, পৌরসত্ব থাকে, বীরত্ব থাকে, সে প্রয়োজনে স্বতন্ত্র নির্বাচন করবে, যদি দল না দেয় করুক। এখন বিএনপির লোক বিএনপির কাজ করবে, হাসান মামুনের লোক হাসান মামুনের কাজ করবে, আমার লোক আমার কাজ করবে, অন্য দলের লোক অন্য দলের কাজ করবে। কই রে ভাই, আমাদের দলের লোকেরা তো কারো মাথায় বাড়ি দিতে যায় না, কারো পোস্টার ছেড়তে যায় না, কারো হুমকি দামকি দিতে যায় না। তো দেশটা কি মগের মুল্লুক যে হাসান মামুনের লোকেরা উৎপাত করবে? এমনকি শিপলু খান, যে শাহজাহান খান এলাকার এমপি ছিল, বিএনপি এলাকায় পয়দা করেছে, প্রতিষ্ঠিত করেছে। শিপলু খান, এই শাহজাহান খানের লোকেরা যারা প্রকৃত পুরানো বিএনপি, সব লোকেরা আসলে দেখা করে হাসি মুখে কথা বলে। হাসান মামুনের কতিপয় অন্ধভক্ত, হাসান মামুনের কতিপয় 5-8টা লোকেরা এই ঝামেলা কইরে হাসান মামুনকে খুশি করতে চায় যে না, আমরা আপনার জন্য চালাইতেছি। কারণ হাসান মামুন ছাত্র রাজনীতি করছে, কাউকে ছাত্র দলে একটা পদ দিতে পারবে, স্বেচ্ছাসেবক দলে যুব দলে একটা পদ দিতে পারবে, সেইটা আমাদের বিবেচ্য বিষয় না। হাসান মামুনকে নিয়ে আমি এখন পর্যন্ত কোনো বক্তব্য দিতে চাই নাই। আজকে এইটাই হয়তো বক্তব্য, ভবিষ্যতে কোনো বক্তব্য দেবো না, কারণ সে আমার লেভেলে না। আমি কেন তাকে নেতৃত্ব করব? আমি জনগণের ভোটে এমপি হতে চাই, আমি জনগণের ভোট নিয়ে নির্বাচন করতে চাই, আমরা জনগণের সমর্থন চাই। কাজে কোনো নেতার বিরুদ্ধে তো আমাদের অবস্থান না, কোনো নেতা কি করলো সেইটাও আমাদের বিবেচ্য বিষয় না। কিন্তু একটা বড় দলের নেতা হিসেবে তার আমি মনে করি আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল, আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার দরকার ছিল। কিন্তু দুঃখজনক আজকে এই শান্তিপূর্ণ গলাচিপায়, শান্ত গলাচিপায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, যে বাংলাদেশের এই জুলাই পরবর্তীতে একটা কলঙ্কিত ইতিহাস রচিত হলো। নির্বাচন হয় নাই এখন পর্যন্ত, জাতীয় নির্বাচন নাই, স্থানীয় নির্বাচন নাই, যেখানে বিএনপি, গণ অধিকার পরিষদ, বন্ধু প্রতিম সংগঠন, আজকে সেখানে পত্রপত্রিকা হেডলাইন হচ্ছে, ইউটিউবে ফেসবুকে যাচ্ছে যে বিএনপি আর গণ অধিকার পরিষদ মুখোমুখি অবস্থানে। তো আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ করব এই বিষয়ে আপনারা পদক্ষেপ নেন। একটা কথা বলি, আপনাদেরকে একটু জানার দরকার। দেখেন, হাসান মামুন ভাই কেন্দ্রীয় নির্বাহীর একটা সদস্য। তারেক রহমান ঈদের দিনও আমরা বসেছিলাম পুকুর পাড়ে, সেই দিনও রাত্র 10:45-এ আমার মোবাইলে ফোন দিয়েছে। আমি কথা বলতেছিলাম, কারেন্ট চলে গেছে, ফোন দেখে ভাবলাম কি জন্য ফোন দিল, হঠাৎ করে অবাক হলাম। তো সিনিয়র মানুষ, একটা দলের চেয়ারম্যান, আমরা লিডার বলি যে হ্যাঁ লিডার কেমন আছেন, ঈদ মোবারক। সে বললো নূর, আমার নূর কেমন আছেন, আপনাকে ঈদ মোবারক। গলাটা একটু বসে গেছে, অসুস্থ। তো ডক্টর ইউনুস এই যে লন্ডনে আসতেছে, আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের মিটিংয়ে তার সাথে বসবো কিনা, তার সাথে কি আলাপ করতে পারি, আপনাদের পরামর্শ কি? আমি অবাক হলাম। আমি বললাম, আপনি বিএনপির মতো একটা দলের চেয়ারম্যান, আপনি সিদ্ধান্ত নেন, আপনাদের দলীয় ফোরামে আলোচনা, আমাদের তো কি বলবার। তারপর আমাদের জায়গা থেকে আমাদের যে অভিব্যক্তি, বক্তব্য, সেটা শেয়ার করলাম। তো দেখেন, এখন হাসান মামুন এইখানে 600 না 500 সদস্য বিশিষ্ট কমিটি
সদস্য, আর সেই দলের প্রধান সে ফোন দিয়ে শুভেচ্ছা বিনিময় করে কথা বলে বিনয়ের সাথে। তো এই জন্য আমরা বলেছি, এমনকি এই যে আজকে এই ঘটনা, এটাও বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ ইতিমধ্যে ফোন দিয়ে আমাকে বলেছে যে এরা আসলে মূর্খ ভাই, এরা বুঝতেছে না তোমরা যেভাবে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছো, তোমাদের সাথে এই ঝামেলা, আমরাই লজ্জিত হই। তো এখন আমি জানি না এইখানকার বিএনপির লোকেরা লজ্জিত হয় কিনা। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমরা কারো সাথেই এই প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। চেয়েছিলাম গলাচিপা দশমিনাকে একটা শান্তির জনপদ হিসেবে, একটা উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে, যেন বাংলাদেশের মানুষ বলে যে না, ভিপি নূর একবার এমপি হয়ে গলাচিপায় দশমিনাতে যেভাবে মডেল করেছে, আমরা চাই আগামীতে পুরো বাংলাদেশ এই মডেলে পরিচালিত হবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.